হ্যালো এসএসসি ছেলেমেয়েরা, আশা করি সবাই অনেক ভালো আছে। আমি তোমাদের আলম ভাইয়া। আজকে আমার পেইড ক্লাসের 22তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। 22 নাকি 23তম হবে। আজকে আমরা কথা বলবো সি প্রোগ্রামিং এর 11তম স্লাইড থেকে, অর্থাৎ সি প্রোগ্রামিং এর উপরে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা কথা বলবো, প্রথম ক্লাস এর আগে শুরু হয়েছে। যারা প্রথম ক্লাসটি এখন দেখোনি তারা প্রথম ক্লাসটি আগে দিয়ে দেখে আসবা, তারপর দ্বিতীয় ক্লাসটি শুরু করবা, নাহলে কিছু বুঝবা না। ঠিক আছে, মাথার উপর দিয়ে যাবে। মাথার ভেতর দিয়ে নেওয়ার জন্য অবশ্যই তোমার প্রথম ভিডিওটা দেখে আসতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম ভিডিওতে শেষ করেছিলাম 10তম স্লাইড। আজকে আমরা 11তম স্লাইড শুরু করব অ্যালগরিদমের মাঝামাঝি অংশ থেকে। ঠিক আছে, দেখো আজকে আমরা ফ্লো চার্ট নিয়ে কথা বলবো। কি বলবো? ফ্লো চার্ট নিয়ে কথা বলবো। দেখো, আমরা তোমাদের বলেছিলাম যে এই চ্যাপ্টারটা 3টা অংশে বিভক্ত। একটা হল অ্যালগরিদম, একটা ফ্লো চার্ট, আর একটা সি প্রোগ্রাম। তো আজকের ক্লাসে আমরা ফ্লো চার্ট নিয়ে সম্পূর্ণ কথা বলার চেষ্টা করব। ফ্লো চার্ট বিষয়টা কিন্তু অ্যালগরিদমের মতোই, কিন্তু অ্যালগরিদমকে চিত্র ব্যবহার করা হয় না, কিন্তু ওই ধাপগুলোকে একটু প্রবাহ চিত্রের মাধ্যমে এখানে ব্যাখ্যা করা হয় বা প্রদর্শন করা হয়। ঠিক আছে, সবাই একটু দেখো। ফ্লোচার্ট একটি গ্রাফিক্যাল উপস্থাপনা। মানে উপস্থাপনাটা কেমন? গ্রাফিক্যাল। মানে আমরা অ্যালগরিদমের উপস্থাপনাটা কেমন দেখলাম, যে তুমি কাজ শুরু করো, ওইখানে যাও, ওই জিনিসটা নিয়ে আসো, আমার সামনে দাও, বিষয়টা এরকম। কিন্তু ফ্লোচার্ট হলো এই কাজগুলো, এই পদ্ধতিগুলোই সে চিত্রের মাধ্যমে দেখাবে, গ্রাফিক্যাল উপস্থাপনা, যা একটি অ্যালগরিদম বা প্রসেসর ধাপগুলোকে চিত্রিত করে দেখাবে। ওই অ্যালগরিদমের ধাপগুলোকে কি করে? চিত্রিত করে। এর মধ্যে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার হয়। বিভিন্ন ধরনের শেপ মানে বিভিন্ন ধরনের ফিগার বা চিত্র ব্যবহার করা হয়। যেমন বৃত্ত ব্যবহার করা হয়, ত্রিভুজ ব্যবহার করা হয়, আয়তাকার ব্যবহার করা হয়, হীরক আকৃতি ব্যবহার করা হয়, বৃত্ত বোঝানো হয়, ডাম্বেল আকার ব্যবহার করা হয়। আমরা একটু চিত্রগুলোর সাথে পরিচিত হয়ে নিই। দেখো, প্রথমটা হলো বর্গাকার বা আয়তাকার। তো আমরা তো বর্গাকার আয়তাকার সবাই চিনি। বর্গাকার হলো যার 4টা বাহু সমান থাকবে ভাইয়া। আর আয়তাকার কোনটা? যার দৈর্ঘ্য একটু বেশি থাকবে আর প্রস্থ একটু কম থাকবে। তো এই বর্গাকার এবং আয়তাকার দুইটা একই কাজে ব্যবহার করা হয়, সেটা হলো প্রসেস বা পদক্ষেপের জন্য। প্রসেস বা পদক্ষেপ। প্রসেস বলতে আমরা কি বুঝি? আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা যে অ্যালগরিদমের সূত্র অ্যাপ্লাই করেছি ধাপ নাম্বার 3 তে, মনে আছে কিনা কারো? 3 নাম্বার ধাপে আমরা যেমন সূত্র ব্যবহার করেছি, ঠিক তেমনি ওই 3 নাম্বার ধাপের চিহ্নটা হবে বর্গাকার বা আয়তাকার। ক্লিয়ার? এরপর দেখো বৃত্তাকার, শুরু এবং শেষ চিত্র। তাহলে আমরা যে অ্যালগরিদমে একদম ধাপ নাম্বার 1 এ শুরু লিখেছিলাম আর ধাপ নাম্বার 5 এ শেষ লিখেছিলাম, এই দুইটা বৃত্তের মাধ্যমে লিখতে হবে। যেমন ধরো, আমি যদি একটু বুঝাই, যে এই যে শুরু এবং শেষ, এই যে এইটা, আর এইটা হবে আয়তাকার বা বর্গাকার। এই যে এটা কিন্তু ফ্লোচার্ট হয়ে যাচ্ছে অলরেডি। ঠিক আছে, অ্যালগরিদম ছিল, ফ্লোচার্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো, আমরা অলরেডি দুইটা চিত্রের সাথে পরিচিত হলাম। এখন আমরা নেক্সটে যাচ্ছি। তাহলে বৃত্তাকার দিয়ে হলো শুরু এবং শেষ, বর্গাকার বা আয়তাকার দিয়ে সূত্র বা প্রসেসিংটা লিখতে হয়। ইলিপস ইনপুট এবং আউটপুট চিহ্নিত করতে হয়। ইলিপস চিনি না, অনেকে চিনবো না, আমরা সামান্তরিক বলবো। সামান্তরিক কেমন ভাইয়া? আয়তাকারের মতোই, কিন্তু একটু বাঁকা থাকবে, তাই না? এই প্রস্থটা একটু বাঁকা থাকবে, এটাকে আমরা সামান্তরিক বলি। তো এইটা তারা কি করবে? এটা হলো ইনপুট ও আউটপুট চিহ্নিত করবে। তার মানে কি? ধাপ 2 এবং ধাপ 4 মনে আছে কিনা তোমাদের? ভালো করে দেখো। এই যে ইনপুট ছিল কি? এই যে ধাপ 2, তাহলে এটা এই চিত্র দিয়ে দাও, এটা একটা এই যে এরকম বাঁকা দিয়ে দাও, এইটা হয়ে গিয়েছে। এই যে ধাপ নাম্বার 2, আউটপুট কোনটা? ধাপ নাম্বার 4, তাহলে এটাও একটু এরকম বাঁকা দিয়ে দাও। এই যে দেখো, শেষ। এইটা একটা হয়ে গেল ফ্লোচার্ট। ছিল একটা অ্যালগরিদম, হয়ে গেল একটা ফ্লোচার্ট।
বলো ভাইয়া কারো কোনো সমস্যা আছে? ওকে, দেখো তাহলে আমরা এগুলো কমপ্লিট করলাম। এখন এখানে তিন ধরনের চিত্র করলাম। আরো একটা চিত্র আছে হীরক আকৃতি। হীরক আকৃতি কেমন দেখো, এই যে হীরক আকৃতি, এটাকে বলা হয় হীরক আকৃতি। এইটা কখন ব্যবহার হবে? এটা হলো শর্ত বা সিদ্ধান্ত চিহ্নিত করবে। শর্ত বা সিদ্ধান্ত, দেখো আমরা এই যে একটা করেছিলাম, এখানে একটা শর্ত ছিল, মনে আছে কিনা? এই যে দেখো শর্ত, এই শর্তটা হবে এই যে হীরক চিহ্নটার মধ্যে, এই যে এরকম চিহ্নটার মধ্যে। আমি একটু ডিফারেন্ট কালার নিচ্ছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো এটা হবে এই যে এরকম চিহ্ন, এই যে এইটার মধ্যে আমাদের এই শর্তটা লিখতে হবে। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা সবগুলো চিত্র কিন্তু বুঝতে পারলাম যে আসলে সবগুলো চিত্র কোনটা কোথায় কাজ আমরা কিন্তু বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা একটু চিত্রগুলো তোমাদের সামনে প্রদর্শন করি। দেখো এই শুরু এবং শেষ আমরা এটা দিয়ে করব, অর্থাৎ একটা অ্যালগরিদম বা ফ্লোচার্টের যে একদম ফার্স্ট স্টেপ আর লাস্ট স্টেপ, এটা হলো আমরা শুরু এবং শেষ, মানে শুরু এবং শেষে ব্যবহার হবে। আর একটা হলো প্রক্রিয়াকরণ, এটা আয়তাকার হতে পারে, এটা বর্গ হতে পারে, আয়তাকার হতে পারে, বর্গ হতে পারে, প্রক্রিয়াকরণ। 3 নাম্বারটা হলো ইনপুট বা আউটপুট। এটা হলো কোনটা? এটা কিন্তু সেই সামান্তরিক ইনপুট এবং আউটপুট। তাহলে এটা হলো ধাপ নাম্বার, আমি এখানে লিখে দিচ্ছি ধাপ। এটা হলো 1 আর 1 আর 5 এ যাবে, ইনপুট আর আউটপুট হলো 2 আর 4 এ যাবে, আর প্রক্রিয়াকরণ হলো 3 এ আসবে, আর সিদ্ধান্ত এটা কোন কোন সময় 3, 4, 5 এইগুলোর মধ্যে থাকবে, মানে ধাপ নাম্বার। বুঝতে পেরেছি? অর্থাৎ আমরা যে শর্তগুলো বলবো বা সিদ্ধান্তগুলো দেবো, ইয়েস অথবা নো, এইরকম টাইপের যে সিদ্ধান্ত বা শর্ত দেবো সেটা হলো এই চিত্রটার মধ্যে দেবো। বোঝা গিয়েছে? এখানে তোমাদের সুবিধার্থে আমি একটা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো ওই দেখো, এটা হলো কি? এটা হলো দুটি সংখ্যা যোগ করা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো দুটি সংখ্যা যোগ করার ফ্লোচার্ট, যে কোনো দুটি সংখ্যা যোগ করার একটি ফ্লোচার্ট। দেখো প্রথমে কি করলো ভাইয়া? স্টার্ট। তো আমরা এটা থেকে কিন্তু অ্যালগরিদমটা বানাতে পারবো। আমরা এখানে লিখবো যে ধাপ 1, ধাপ হলো 1, 1 দিয়ে আমরা লিখবো শুরু, 1 দিয়ে আমরা কি লিখবো? শুরু লিখবো। এটা হলো ধাপ 2, এটা হলো ধাপ 2, যে ইনপুট নাম্বার 1 আর নাম্বার 2, মানে দুটো আমরা সংখ্যা নিলাম। তাহলে দেখো শুরু এবং শেষ এই দুইটা কিন্তু হয়েছে কিসের মাধ্যমে ভাইয়া? এই যে দেখো বৃত্তের চিহ্নটার মাধ্যমে। তাহলে এই ধাপে ধাপে লেখা হলো অ্যালগরিদম, আর যখন এই চিত্রগুলো দিয়ে লিখবা ওইটা কি বলা হয়? ফ্লোচার্ট। বুঝা গিয়েছে? ওকে, তাহলে এই যে ইনপুট এবং এই যে আউটপুট, এই দুটো হলো সামান্তরিকের মাধ্যমে দেখাবো, আর মাঝখানে সাম মানে সমষ্টির যে যোগফল নাম্বার 1 প্লাস নাম্বার 2, এইটা হলো বর্গাকার বা আয়তাকারের মধ্যে দেখাবো। ঠিক আছে? ওকে, তারপর হলো প্রিন্ট, মানে এটা আউটপুট আর এটা হলো শেষ। তাহলে দেখো এখানে কিন্তু এই যে চারটা চিত্রের যে পরিচয় দিলাম এখানে এরকম দেখাচ্ছে। এখন কেউ কেউ বলবে ভাইয়া আইসিটি তে তো অনেকগুলো চিত্র আছে ফ্লোচার্টের মধ্যে, তাহলে কি চারটা পড়লেই হবে? দেখো এই চারটা তুমি যদি, আরেকটা আছে সেটা হলো শুধু বৃত্ত, মানে এরকম বৃত্ত না, ডায়াগোনাল আকৃতির না, এরকম বৃত্ত। এটা হলো সংযুক্ত বা কানেক্টর হিসেবে ব্যবহার হয়। মোটামুটি আমার জানা মতে এই চারটা আর একটা, এই 5টা চিত্র সবচেয়ে বেশি আসে। বা তুমি যদি 20টা ফ্লোচার্ট দেখো বইয়ের মধ্যেকার, তার মধ্যে 17-18টার জায়গাতেই সবসময় ব্যবহার হয়েছে এই 5টা, হয়তো একটা দুইটাতে আরো বেশি ব্যবহার হয়েছে। তো এই জন্য এই 5টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সব সময় এসে থাকে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা নেক্সটে যাচ্ছি, ত্রিভুজের ক্ষেত্রফলের ফ্লোচার্ট তৈরি করো। আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফলের অ্যালগরিদম এখানে তৈরি করেছি না ভাইয়া, ওইটাই শুধু আমরা এখন ফ্লোচার্ট তৈরি করব। দেখো আমরা একটু লিখি, তাহলে এখানে কিন্তু ধাপ 1, 2, 3 এসব দিতে হবে না। এখানে ডিরেক্টলি আমরা লিখবো এই যে স্টার্ট। কি লিখবো ভাইয়া? স্টার্ট। এটা এই চিত্রের মধ্যে, এটা এই চিত্রের মধ্যে স্টার্ট। এটা হলো ধাপ নাম্বার 1, এখানে ধাপ দেব না। স্টার্টের পরে কি আছে? স্টার্টের পরে হলো আমরা ইনপুট আউটপুট নেব। তো আমরা জানি ইনপুট আউটপুট হলো সামান্তরিকের মতো নিতে হবে। তাহলে আমরা লিখব
ইনপুট। ইনপুট তোমার আগে চিন্তা করতে হবে, যেহেতু এটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ইনপুট হলো ভূমি গুণন উচ্চতা। ভূমি মিন্স কি বেস, বেস বেস মানে হলো ভূমি, তো আমরা বি ধরলাম, আর উচ্চতা মানে এইচ, তাই না? উচ্চতা হলো এইচ, তাহলে বি এবং এইচ এই দুটো হলো আমাদের ইনপুট। তো বি কমা এইচ নিলাম। ইনপুটের পরে কাজটা কি? এখন আমাদের প্রসেসিং দিতে হবে, মানে সূত্রটা দিতে হবে। তো আমরা একটু আগে দেখেছি সূত্র বা প্রসেসিং পদ্ধতি হলো আয়তাকার বা বর্গাকারের মধ্যে হয়। তাহলে আমরা একটা আয়তাকার দেই, দেখো দিলাম একটা আয়তাকার। আমারটা সুন্দর হয়নি যদিও, আমি একটু সুন্দর করে আয়তাকারটা দিই। হ্যাঁ, অবশ্য আমাদের এখান থেকেও তো দেওয়া যাবে আয়তাকারটা। দেখি এখান থেকে একটু নিয়ে তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। কালারটা চেঞ্জ করতে হবে, কালারটা আমি নিয়েছি লাল। ওকে, ঠিক আছে। দেখো এই যে এটা হলো আয়তাকার, তাই না? এখানে আমরা কি নেব? এখানে আমরা সূত্রটা নেব। দেখো সূত্রটা হলো এরিয়া, তাই না? সরি, সূত্রটা হলো এরিয়া, তাই না? ওকে, আমরা লিখলাম এরিয়া, এখানে এরকম দিয়ে হাফ, ইনপুট আমরা এরকম দেব বি, তারপর আবার ইনপুট আমরা এরকম দেব। দেখো এরিয়া হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিলাম। এরপরে দেখো এরপরে কাজ কি? এরপরে আবারও এই চিত্রটাই হবে, মানে আবার সামান্তরিক, কারণ আমরা জানি সামান্তরিক হলো ইনপুট এবং আউটপুট দেখায়। তো ইনপুট নিয়েছি, সূত্র ফেলেছি, এখন তো আউটপুট আসবে, ফলাফল আসবে, মানে প্রিন্ট। তাহলে এখানেও আমাদের এই চিত্রটাই হবে। দেখো এই সেম চিত্রটাই এখানে হবে। তাহলে এটা কি হবে? প্রিন্ট, প্রিন্ট এরিয়া। ওকে, প্রিন্ট এরিয়া। এরপর দেখো তাহলে চারটা ধাপ শেষ। তাহলে প্রিন্ট যখন হয়ে যাবে, ফলাফল দেখাবে, তখন তো আর কোনো কিছু বাকি থাকবে না, তখন ওইটা আমরা মানে স্টপ। অনেকে স্টপ লেখে, এটা অনেকে স্টপ লেখে, আবার অনেকে মনে করো ইন্ট লিখবে। কি লিখবে? ইন্ট লিখবে, ইন্ট লিখবে। আমরা একটু এখানে চিত্রটা দেখাই। ধরো এখানে এই চিত্রটা হবে, তাই না? ওকে, এই দেখো, গুড, এই দেখো। তাহলে ইন্ট এবং তাহলে স্টার্টটাও একটু তোমাদের এরকম করে দেখাই, সুন্দর লাগবে তাহলে, তাই না? ওকে, ওকে, দেখো তাহলে এটা হলো স্টার্ট। এই দেখো স্টার্ট এবং এন্ড এই দুটো হবে হলো ডাম্বেল বৃত্তের আকৃতির মতো, আর এই যে ইনপুট এবং আউটপুট এই দুটো হবে হলো সামান্তরিকের মতো, আর মাঝখানে সূত্রের এটা হবে বর্গাকার বা আয়তাকার। বলো ফ্লোচার্টের মতো সহজ কোনো জিনিস আছে? কিছুই নেই, একদমই সহজ একটা জিনিস ভাইয়া। ওকে, দেখো তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। দুটি সংখ্যার মাধ্যমে বড় অথবা ছোট নির্ণয়, মানে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার মধ্যে বড় অথবা ছোট নির্ণয়, মানে ওই যে আমরা যেটা করেছি ওইখানে বড় নির্ণয়, কোনটা বড় কোনটা ছোট, ওইটা নির্ণয় করার জন্য আমরা এখন ফ্লোচার্ট তৈরি করব। তো দেখো তো প্রথমে আমরা কি তৈরি করব ভাইয়া? প্রথমে আমরা স্টার্ট নেব, তাই না? ওকে, প্রথমে আমরা নিলাম স্টার্ট। ওকে, প্রথমে আমরা স্টার্ট নিলাম। এরপর দেখো স্টার্টের পর এখন ইনপুট। কয়টি সংখ্যা এখানে ভাইয়া? যেহেতু দুটি সংখ্যা বলছে তাহলে ইনপুট হবে কয়টা? দুইটা হবে। ওকে, তাহলে আমরা ইনপুট যে নেব, ইনপুট নেওয়ার আমাদের যে সেই প্রসেসিংটা, সরি মানে চিত্রটা এখনটা মনে আছে কারো? ইনপুট এবং আউটপুট নিতে হয় সামান্তরিকের মধ্যে, ইনপুট এবং আউটপুট নিতে হয় সামান্তরিকের মধ্যে। তো আমরা সেই সামান্তরিকটা এঁকে ফেলি। দেখো এখানে আমরা নিলাম হলো ইনপুট হিসেবে দুইটা সংখ্যা বলছে, তাই না? তাহলে আমরা এ আর বি নিলাম, দুটি সংখ্যা।
যে কোনো একটি সংখ্যা নিলাম a, b নিলাম। এবার দেখো এরপর এখানে প্রসেসিংটা দুই রকম হবে, প্রসেসিংটা কিন্তু দুই রকম হবে। দেখো আমি একটু আগে আঁকে ফেলি, তারপর তোমরা দেখো এখানে কিন্তু শর্ত দিতে হবে। তোমাদের মনে আছে শর্ত দেওয়ার জন্য, কারণ যেহেতু দুটি সংখ্যার মধ্যে ছোট বা বড় নির্ণয় করতে হবে, শর্ত দেওয়ার জন্য কিন্তু এই চিত্রটা লাগবে। শর্ত দেওয়ার জন্য এই হীরক চিহ্নটা লাগবে। আমরা এখন এই চিত্রটা দিয়ে করব। দেখো তাহলে আমরা একটু লিখে ফেলি। দেখো a যদি b এর চেয়ে বড় হয়, আমরা এখানে দেখাবো a যদি ধরো b এর চেয়ে বড় হয়, a যদি b এর তুলনায় বড় হয়, যদি ধরো আমি এখানে দিলাম yes, ধরো যদি yes হয়, যদি yes হয় তাহলে এখানে আসবে হলো কি আসবে, প্রিন্ট হবে। কারণ যদি b এর চাইতে a বড় হয় তাহলে এই তো লার্জ, মানে এই লার্জ হয়ে যাবে, তাহলে এটা আমরা লিখবো, তাহলে এটা কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো ইনপুট এবং আউটপুট আমরা জানি কোনটাতে দিতে হয়, সামান্তরিকে দিতে হয়। তাহলে আমরা এখানে আর একটা সামান্তরিক লিখে ফেলি। আমরা আর একটা সামান্তরিক দিলাম, নিয়ে আমরা এখানে প্রিন্ট করে দেব, প্রিন্ট a, বা অনেকে এখানে একটু বড় করে লিখতে প্রিন্ট লার্জেস্ট নাম্বার a, লার্জেস্ট নাম্বার a, এটা আরো সুন্দর হয়। তো আমার এখানে চিত্রটা দেখতে বড় লাগবে, খারাপ লাগবে, এদের আমি দিলাম না। তোমরা চাইলে এখানে প্রিন্ট a দিতে পারো, আবার প্রিন্ট লার্জেস্ট নাম্বার a এটাও দিতে পারো। এটা গেল yes এর ক্ষেত্রে। যদি b এর চাইতে a যদি বড় না হয়, যদি এখানে নো হয়, কি হয়, নো হয়, নো হলে তাহলে কি হবে, যদি b এর চাইতে a বড় না হয় তাহলে এর চাইতে b বড়, এটাই তো কথা। তাহলে এখানে আরো একটা শর্ত হবে, আরো একটা শর্ত দিলাম। ওকে দিলাম, দিয়ে এখন বিপরীত শর্তটা দেব। তাহলে b is greater than a, যদি b is greater than a হয় তাহলে যদি yes হয় তাহলে তো প্রিন্ট, দেখো এখানে yes লিখলাম, yes যদি হয় তাহলে কি প্রিন্ট হবে, আবার প্রিন্টের সময় সামান্তরিক, তাহলে প্রিন্ট হবে হলো b, মানে b বড় সংখ্যা। এখানে ধরো প্রিন্ট দিলাম হলো প্রিন্ট প্রিন্ট b। আর যদি এটাও নো হয়, এটাও যদি ভাইয়া নো হয়, তাহলে আমরা দেখেছি b এর চেয়ে a বড় না, এর চেয়ে b বড় না, তাহলে কি ইকুয়াল, দুইটাই সমান। তাহলে সর্বশেষ যদি এটাও নো হয় তাহলে এখানে আমরা প্রিন্ট করব। এখানে আর একটা সামান্তরিক হবে, তাহলে এখানে এই সামান্তরিকটা হবে হলো প্রিন্ট ইকুয়াল, প্রিন্ট ইকুয়াল, প্রিন্ট ইকুয়াল, মানে দুইটাই প্রিন্ট হবে। ওকে, এখন দেখো ভাইয়া প্রিন্ট তিনটা চলে আসছে, প্রিন্ট a, প্রিন্ট b, প্রিন্ট ইকুয়াল। এখন এই তিনটার একসাথে আমাদের কি নিয়ে আসতে হবে, প্রিন্টের পরে তো কোনো কাজ থাকে না, প্রিন্টের পরে হলো বৃত্ত দিয়ে শেষ দিয়ে দিতে হবে। এখন তাহলে তিনটাতে একসাথে জুড়ে দিতে হবে। তোমরা 3-4 অধ্যায়ে যেগুলো পড়েছো তাই না, ধরো এই যে a b এরকম করেছো না, ধরো এখানে এটা হচ্ছে, এখানে এরকম হচ্ছে, তারপর ধরো এটা একটু চাপিয়ে নিতে চাও বা তিনটা হচ্ছে, তখন এই যে এরকম করো না, এই যে দেখো এরকম করে ছোট করে এনে তারপরে চিত্র দেও, তাই না, বিষয়টা এরকম, মানে একসাথে লাগায় দাও। সেম আমরা এখানে এই কাজটা করব। একটু আগে তোমাদের বলেছিলাম কানেক্টর করতে বৃত্ত ব্যবহার করা হয়, তাহলে আমরা এই তিনটা এখন কানেক্ট করব। দেখো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা, আজকে আইসিটি ক্লাসে কিন্তু সরল পড়ানো হবে, এটা মিস করলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ইকোনমিক্স ক্লাস আসবে তাই না? ওকে ঠিক আছে, ওকে।
রাখছি, আমি ক্লাসে আছি তো। ওকে, তাহলে আমরা কি দেখলাম? প্রিন্ট এ, প্রিন্ট বি, প্রিন্ট ইকুয়াল, এই তিনটা এখন তো যুক্ত করে দিতে হবে। তো এটা একটু উপরে থাকলে আরো সুন্দর লাগতো, তাহলে আমরা এটা একটু আর একটু নিচে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা আর একটু নিচে দিলাম, এখানে দিলাম, এটাও এখান থেকে এখানে দিলাম। ওকে, দেখো, আর এটা এই এখান থেকে দিলাম, দিয়ে এই তিনটা একটা বৃত্তের মধ্য দিয়ে এটা কানেক্ট করলাম। আগে এই তিনটা কানেক্ট করলাম। এখন সর্বশেষ যে ধাপ, এটা হলো এখানে দেখানো যাচ্ছে না, এটা জাস্ট ওই যে ওইটা, এই যে শেষ, মানে ইন্ট সর্বশেষ যে ধাপটা, এই যে এইটার মতো, যেটা এখানে দেখানো জায়গা লাগছে না, এই জন্য আমি শেষের দিকে দিয়ে দিলাম। তাহলে এইটা হলো আমাদের দুটি সংখ্যার মধ্যে ছোট না বড় নির্ণয়ের কৌশলটা। আমার মনে হয় যে কারো কোনো কোশ্চেন নেই, কারণ এর চাইতে সময় নেওয়ার, এর চাইতে ইজি ভাবে হয়তোবা মানে আমি আর বুঝতে পারবো না। ওকে, আসলে আমরা তাহলে বুঝতে পারলাম যে দুটি সংখ্যার মধ্যে ছোট বড় তিনটি সংখ্যা। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে তিনটি সংখ্যা হলে আমরা কি করব? তিনটি সংখ্যার মধ্যে ছোট বড় হলে তাহলে এই কন্ডিশনগুলো আরেকটু বাড়বে, এটা আরেকটু বড় হবে। কিন্তু সর্বশেষে 3টা 5টা প্রিন্ট 10টা প্রিন্ট, যে কয়টা প্রিন্ট হোক না কেন ভাইয়া, তুমি 10টা থেকে লাইন টানবা, টেনে একটা বৃত্ত দিয়ে কানেক্ট করবা। ওই বৃত্তের নিচে সর্বশেষে ডাম্বেল আকৃতি দিয়ে শেষ করে দিবা, মানে ইন্ট করে দিবা, স্টপ করে দিবা। বুঝা গিয়েছে? এখানে প্রিন্ট হয়েছে আমাদের কয়টা? 1 2 3টা হচ্ছে। তোমাদের যে যার যে কয়টা হয় সে অনুপাত এখানে করে দিবা। আশা করি বোঝানো হয়েছে। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো, নেক্সট স্লাইডে আমরা একটু করব আমাদের তাহলে ফ্লোচার্ট মোটামুটি ডান। আমরা 2-3টা উদাহরণের মাধ্যমে চেষ্টা করেছি একদম নিখুঁতভাবে বোঝানোর জন্য। এখন বাকিগুলো আপনারা একটু বই থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, দেখেন আমরা এখন বলব ভেরিয়েবল ও ডেটা টাইপ। এখন থেকে আমাদের শুরু হচ্ছে সি প্রোগ্রামের অংশ। তো আজকের ক্লাসে আমরা এই সি প্রোগ্রামের কিছু অংশ আচ্ছা দেখি কত মিনিট টাইম হয়েছে। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে এই ফ্লোচার্ট পর্যন্তই রাখলাম, যেহেতু তোমাদের বলেছিলাম যে আমরা 3টা অংশে এই ক্লাসটা ভাগ করেছি, এই চ্যাপ্টারটা অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। তো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই রাখলাম, মানে ফ্লোচার্ট পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সি প্রোগ্রামের এই বেসিক থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।